পয়েন্টটা হচ্ছে অ্যাপেক্স। আর এটার ফ্লোর অথবা বেস তৈরি হয় হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, তারপর হচ্ছে পেকটিনিয়াস, এখানে সোয়াস মেজর, এখানে ইলিয়াকাস মাসেল, এইগুলো দিয়ে হচ্ছে এইখানে যে মাসেল গুলো আছে অ্যাডাক্টর লঙ্গাস, পেকটিনিয়াস, সোয়াস মেজর, ইলিয়াকাস, এই মাসেল গুলো দিয়ে তৈরি হয় এটার ফ্লোর অথবা বেস। আর এটার রূপ তৈরি হয় যেটা যে স্ট্রাকচার গুলো ফ্রন্ট অফ দি সাইয়ের বাইরে থেকে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলো দিয়ে হচ্ছে এই ট্রায়াঙ্গেলের রূপটা তৈরি হয়, যেখানে স্কিন থাকে, সুপারফিশিয়াল ফাসা থাকে, ডিপ ফাসা অফ দা থাই থাকে। এখন এই ট্রায়াঙ্গেলের ভিতরে কি কি স্ট্রাকচার কন্টেইন করে, যে এই ট্রায়াঙ্গেলের ভিতরে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলোর ভিতরে আছে ফিমোরাল নার্ভ, সবচেয়ে ল্যাটারাল সাইডে থাকে ফিমোরাল নার্ভ, তারপরে থাকে আছে ফিমোরাল আর্টারি, তারপরে ফিমোরাল ভেইন, এর বাইরে ইনগুইনাল লিম্ফ নোড থাকে। তাহলে কন্টেন্টের ভিতরে আছে যে ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল ফিমোরাল নার্ভ এন্ড ইটস টার্মিনাল ব্রাঞ্চেস, এখান থেকে ব্রাঞ্চ বের হয়। তারপর এখানে এই আর্টারি এবং ভেইন এই দুটো একটা শীতের মধ্যে থাকে যেটাকে বলা হয় ফিমোরাল শীত, এবং এখানে আর্টারিটা থাকে মাঝখানে আর ভেইনটা থাকে সবচেয়ে মিডিয়াল সাইডে, এবং এখান থেকে এই আর্টারি এবং ভেইনস থেকে যে ব্রাঞ্চ গুলো অথবা ট্রাইবুটারিজ গুলো বের হয় সেগুলো হচ্ছে এই ট্রায়াঙ্গেলের ভিতরেই থাকে। তারপর হচ্ছে এখানে ইনগুইনাল লিম্ফ নোড থাকে। এখন এইখানে যেটা আপনার মনে রাখতে হবে যে এই ট্রায়াঙ্গেলে যে কন্টেন্ট গুলোর কথা বলা হয়েছে মেইন তিনটা কন্টেন্ট, যেটা ফিমোরাল নার্ভ, তারপর ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, এই স্ট্রাকচার গুলোর রিলেশন কি, কোনটা মিডিয়ালি থাকে কোনটা ল্যাটারাল থাকে, যেটা পরীক্ষাতে কমনলি জিজ্ঞাসা করা হয়, যে ফিমোরাল নার্ভটা ল্যাটারাল সাইডে থাকে, ফিমোরাল আর্টারিটা মিডিয়াল মাঝখানে থাকে, আর ফিমোরাল ভেইনটা থাকে সবচেয়ে মিডিয়াল সাইডে। এখন এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, যে এই ট্রায়াঙ্গেলটা এত গুরুত্বপূর্ণ কেন, এটার অনেকগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এর কথা এর আগের দিনে বলছিলাম। এর আগের দিন যারা ক্লাস করছেন তারা যে করোনারি এনজিওপ্লাস্টির কথা আমি বলছিলাম, যে করোনারি এনজিওগ্রামের কথা বলছিলাম, যে করোনারি এনজিওপ্লাস্টি অথবা এনজিওগ্রামের ক্ষেত্রে এখন পর্যন্ত যে আর্টারি দিয়ে এনজিওগ্রামটা করা হয়, যে আর্টারি দিয়ে কার্ডিয়াক ক্যাথেটারটা ঢোকানো হয়, সেটা হচ্ছে ফিমোরাল আর্টারি। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। এনজিওগ্রাম হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে আপনার করোনারি আর্টারি কন্ডিশনটা জানতে পারবেন, সেটা হচ্ছে এনজিওগ্রাম, যেটা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন। আর যে এনজিওগ্রাম যেখানে করোনারি আর্টারি স্টেনোসিস থাকে অথবা ন্যারো থাকে, সেইখানে যখন স্টেন্টিং করা হয় সেটাকে বেলুন এনজিওপ্লাস্টি বলে, যে বেলুন দিয়ে ওটাকে প্রসারিত করে ওখানে স্টেন্ট লাগাই দেওয়া হয়, অথবা রিং যেটাকে বাংলায় সবাই বলে, কমনলি বলে, তখন সেই প্রসিডিউরটাকে বলা হয় করোনারি এনজিওপ্লাস্টি। এটার ক্ষেত্রে হচ্ছে এই ফিমোরাল আর্টারিটাকে চয়েস করা হয়। এর বাইরে যে লোয়ার লিম্বের করোনারি, লোয়ার লিম্বের যে আর্টারি গুলো আছে, ফিমোরাল আর্টারি থেকে যে ব্রাঞ্চ গুলো বের হচ্ছে, এখানেও যদি কোনো আর্টারি স্টেনোসিস হয়, ন্যারোয়িং হয়, সেই ক্ষেত্রেও এনজিওপ্লাস্টি করা হয় এখনকার দিনে। সেই ক্ষেত্রেও এই আর্টারিটাকে চয়েস করা হয়, এই আর্টারি থেকে অ্যাক্সেস পয়েন্ট ধরা হয়। তারপর হচ্ছে যে আপনার এখানে আরেকটা কথা হচ্ছে হেভি ব্লিডিং ইন দ্য লেগ ক্যান বি স্টপ বাই অ্যাপ্লাইং প্রেসার টু পয়েন্টস ইন দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল। যেহেতু এখানে যে মেজর ভেসেল গুলো এখানে থাকে, এই জন্য পায়ে যদি কোনো মেজর ব্লিডিং হয়, সেই ব্লিডিং গুলো যদি আপনি ওখানে কন্ট্রোল করতে, যে লোকালি কন্ট্রোল করা যদি সম্ভব না হয়, তাহলে অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এখানে অনেক বেশি প্রেসার দিয়ে ফিমোরাল আর্টারিটিকে ব্লক করে দেওয়া হয়, যাতে ডিস্টাল পার্ট অফ দি লেগে ফুটে রক্ত সাপ্লাই কমে যায়, তাহলে ব্লিডিংটা তখন হচ্ছে কমে যাবে। কিন্তু এটা হচ্ছে টেম্পোরারি মেথড, এটা কোনো পার্মানেন্ট মেথড না। আর একটা হচ্ছে যে ইম্পর্টেন্স, যে আমি এর আগের দিন বলছিলাম আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এর কথা বলছিলাম, যে যারা আইসিইউ তে ভর্তি থাকে অথবা করোনারি কেয়ার ইউনিটে ভর্তি থাকে অথবা যারা ক্রিটিক্যাল পেশেন্ট থাকে, তাদেরকে নিয়মিত বিরতিতে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হয়, যেখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এই মেজারমেন্ট গুলো করতে হয়। এবং সেই ক্ষেত্রে যে নরমালি তো আমরা বিভিন্ন ধরনের যে রক্ত পরীক্ষাগুলো করে থাকি, সেখানে ভেইন থেকে রক্তগুলো নেওয়া হয়, কিন্তু আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস যেটা করার জন্য আর্টারি থেকে রক্ত নিতে হয়, এবং সেই আর্টারিটা হচ্ছে ফিমোরাল আর্টারি। এবং ফিমোরাল আর্টারিটা
তুলনামূলকভাবে যে কোনো আর্টারি থেকে এক্সেস করা তুলনামূলকভাবে অনেক সহজ, এই জন্য ফিমোরাল আর্টারি থেকেই হচ্ছে যে এই আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের রক্তগুলো নেওয়া হয়, এবং এই কাজটা সাধারণত আইসিইউ অথবা সিসিইউ তে যারা সিনিয়র স্টাফ নার্স থাকে তারা এই কাজটা করে থাকেন। আর একটা হচ্ছে যেখানে ভেনি পাংচারের কথা বলছিলাম, ভেনি পাংচার, যে ভেনি পাংচার এই শব্দটার কথা বলছিলাম যে নরমালি তো আমরা যে বিভিন্ন ধরনের ইনফিউশন, যে স্যালাইন অথবা বিভিন্ন ধরনের ইনজেকশন গুলো ভেইনের মাধ্যমে দিয়ে থাকি, তারপরে যে রক্ত ট্রান্সফিউশন সেগুলো ভেইনের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু এগুলোর জন্য মেইনলি হচ্ছে পেরিফেরাল যে ভেইন গুলো সেগুলো চয়েস করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে হাতের যে ভেইন গুলো সেগুলোতে দেওয়া হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে পায়ের ভেইনে দেওয়া হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে যখন পেশেন্টের কন্ডিশন অনেক সিভিয়ার হয়ে যায়, পেশেন্টের যখন শকে চলে যায়, ভেইন গুলো যখন কলাপস করে, তখন অনেক সময় ভেনি সেকশন করতে হয়, ভেনি পাংচার করতে হয়। সেই সব ক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় ফিমোরাল ভেইনে ভেনি পাংচার করার দরকার হয়, যেখানে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলটাকে এক্সপোজ করা হয়, তারপর ভেইনটাকে পাংচার করে ওখানে যে ইন্ট্রাভেনাস লাইন যুক্ত করে দেওয়া হয় পেশেন্টের কন্ডিশনটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য। এখন এখানে এই যে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে যে আর্টারি, যেহেতু আর্টারি হচ্ছে মেইন, এখানে আর্টারিটার পজিশন করার জন্য আপনাকে যেটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্টের মিড পয়েন্টে বরাবর, মিড পয়েন্টের নিচে জাস্ট নিচে যদি আপনি হাতটাকে প্লেস করেন তাহলে এই ফিমোরাল আর্টারির পালসেশন পাবেন। এবং আমরা যে পালস গুলো দেখি, যে কোনো মানুষের যে জীবনের অস্তিত্ব আছে কিনা, তারপর তার পালসের যে গতি দেখায়, পালসের যে ভলিউম দেখায়, তারপর পালসের যে ভিন্নতা আছে কিনা সেটা দেখার জন্য যে এই পালস দেখা হয়, যে হাতে যেমন রেডিয়াল পালস দেখায়, হাতের ব্রাকিয়াল পালস দেখায়, এক্সিলারি পালস দেখায়, লোয়ার এক্সট্রিমিটির ক্ষেত্রে ফিমোরাল পালস দেখায়, পপলেটিয়াল পালস দেখায়, আর্টেরিয়া ডরসালিস পেডিসের পালস দেখায়, পোস্টেরিয়র টিবিয়াল পালস দেখায়। এবং এই পালসটা দেখার জন্য আপনি হাতটাকে কোনটা, এটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্টের যে মিড পয়েন্টে জাস্ট নিচে যদি আপনি হাতটাকে প্লেস করেন তাহলে এই ফিমোরাল আর্টারির পালসেশন আপনি পাবেন। তারপরে এই ফিমোরাল ট্রায়াঙ্গেল এখানে ফিমোরাল হার্নিয়া হয়। এখন আগের দিন যারা বলছেন, এখন নতুন যারা আজকে এটার সাথে যুক্ত হলেন তাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন ফিমোরাল ট্রায়াঙ্গেল নিয়ে। ফিমোরাল ট্রায়াঙ্গেল নিয়ে কার কোনো কোশ্চেন আছে না নেই? নো স্যার। কারণ এটা কিন্তু পরীক্ষার জন্য বোথ রিটেন এবং ভাইবার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা এই টপিকসটা। এই জন্য হচ্ছে যে আইডিয়াটা কিন্তু আপনাকে ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে, এবং এটার সাথে ক্লিনিক্যাল কোরিলেশন আপনাকে বলা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, কারণ এটা হচ্ছে এমন একটা এরিয়া যেটা অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার গুলো এখানে থাকে, এবং অনেক গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ইন্টারভেনশন গুলো এই পথের মাধ্যমে করা হয়। এখন করোনারি এনজিওপ্লাস্টির কথা বলছেন যে ফিমোরাল আর্টারি, কিন্তু এখনকার বিশ্বে করোনারি আর্টারি, করোনারি এনজিওগ্রাম এবং করোনারি এনজিওপ্লাস্টি, বিশেষত করোনারি এনজিওপ্লাস্টি করার জন্য শুধুমাত্র ফিমোরাল আর্টারিকেই করা হয় না, এখন রেডিয়াল আর্টারিও এক্সেস পয়েন্ট ধরা হয়। রেডিয়াল আর্টারি দিয়েও অনেকে এই করোনারি এনজিওপ্লাস্টি করে এখন। এর পরের টপিক হচ্ছে পপলেটিয়াল ফসা। পপলেটিয়াল ফসা এটা হচ্ছে নি জয়েন্টের পিছনের দিকের একটা হচ্ছে যে এরিয়া, আপনারা নি জয়েন্টের পিছনের দিকে যে ডিপেস্ট এরিয়া থাকে সেই এরিয়াটাই হচ্ছে পপলেটিয়াল ফসা। The popliteal fossa is a diamond-shaped area found on the posterior side of the knee. It is the main path in which structure move from the thigh to the leg. থাই থেকে যে স্ট্রাকচার গুলো পায়ের দিকে আসে সেই স্ট্রাকচার গুলো বিশেষত আর্টারি, ভেইন, এইগুলো হচ্ছে পপলেটিয়াল ফসা দিয়ে ক্রসিং হয়। এখন এই পপলেটিয়াল ফসার বাউন্ডারি কি?
পপলেটিয়াল ফসার বাউন্ডারির ভিতরে এখানে এটা হচ্ছে ডায়মন্ড শেড, এটা চারটাই থাকে, যে উপরের দিকে দুইটা বাউন্ডারি মানে ওয়াল আছে, নিচের দিকে দুইটা আছে, তারপর ফ্লোর আছে, তারপর বেজ আছে। এখন এটা সুপারোল্যাটারালি, যে উপরের দিকে এবং ল্যাটারাল সাইডে থাকে বাইসেপস ফিমোরিস মাসেল। বাইসেপস ফিমোরিস মাসেলের কথা তো মনে আছে, এটা যে কোন কম্পার্টমেন্টের মাসেল থাইয়ের? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ বলেন, বাইসেপস ফিমোরিস কোন কম্পার্টমেন্ট থাইয়ের, কোন কম্পার্টমেন্টের মাসেল? এটা কি এন্টেরিয়র, পোস্টেরিয়র না মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল? স্যার অ্যান্টেরিয়র। এন্টেরিয়র না, আপনি যেটা এন্টেরিয়র যেটা বলতেছেন সেটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস এর কথা মনে হয় বলতেছিলেন। বাইসেপস ফিমোরিস posterior compartment, biceps femoris, semitendinosus, semimembranosus, এইগুলো হচ্ছে posterior compartment এর মাসেল, যেগুলোকে হ্যামাস্ট্রিংস মাসেল বলা হয়। তাহলে বাইসেপস ফিমোরিস থাকে হচ্ছে সুপারোল্যাটারালি, আর সুপারোমিডিয়ালি থাকে হচ্ছে সেমিমেমব্রানোসাস এবং সেমিটেন্ডিনোসাস। সুপারোমিডিয়ালি হচ্ছে সেমিমেমব্রানোসাস রিইনফোর্সড বাই সেমিটেন্ডিনোসাস, আর ইনফেরোমিডিয়ালি এন্ড ইনফেরোল্যাটারালি এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে ইনফেরোমিডিয়ালি আর এটা হচ্ছে ইনফেরোল্যাটারালি। এখানে থাকে হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস, ইনফেরোমিডিয়ালি থাকে হচ্ছে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস, আর ল্যাটারালি থাকে হচ্ছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। এখন আমাকে একজন বলেন যে গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেলের নিচে কোন মাসেল থাকে, মনে আছে কিনা? যে লেগের যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যে মাসেল থাকে, যেটা সুপারফিশিয়াল মাসেল, তার ভিতরে গ্যাস্ট্রোকনিমিয়াস ছিল, আর কি মাসেল ছিল? যেটাকে পেরিফেরাল হার্ট বলা হচ্ছিল, যে মাসেল সোলিয়াস, যে গ্যাস্ট্রোকনিমিয়াসের নিচে থাকে হচ্ছে সোলিয়াস, যেটাকে গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াসকে একসাথে কাপ মাসেল বলা হয়। তাহলে হচ্ছে এরপরে ফ্লোর কি কি দিয়ে তৈরি হয়? উপরের গুলো তো বাইরের দিকে যে ল্যাটারাল বাউন্ডারি, মিডিয়াল বাউন্ডারি গুলো কি কি স্ট্রাকচার, এখন ফ্লোরটা কি দিয়ে তৈরি হয়? Floor from above down is formed by the popliteal surface of the femur. ফিমারের পিছনের দিকে যে সারফেসটা থাকে নিচের দিকে কন্ডাইলের, দুই কন্ডাইলের মাঝখানে, সেটার নাম হচ্ছে popliteal surface। তারপর ক্যাপসুল অফ দি নি জয়েন্ট, তারপর অবলিক পপলেটিয়াল লিগামেন্ট, তারপর পপলেটিয়াস মাসেল কভার দ্য আপার পোস্টেরিয়র সারফেস অফ দি টিবিয়া। এটা হচ্ছে পপলেটিয়াস মাসেল, যেটা সোলিয়াসের নিচের দিকে থাকে হচ্ছে পপলেটিয়াস মাসেল। তাহলে হচ্ছে ফ্লোর তৈরি হচ্ছে পপলেটিয়াল সারফেস অফ দি ফিমার, তারপর নি জয়েন্টের ক্যাপসুল, অবলিক পপলেটিয়াল লিগামেন্ট এবং পপলেটিয়াস মাসেল দিয়ে। আর রূপ তৈরি হয় কি দিয়ে? রূপ তৈরি হয় হচ্ছে ফাসা লাটা দিয়ে। ফাসা লাটা নাম শুনছেন তো? না স্যার। ফাসালাটা আজকে পড়া। ফাসালাটা হচ্ছে যে এটা হচ্ছে যে বিশেষত থায়ে যে মাসেল গুলো থাকে, সেই মাসেল গুলোকে ইনভেস্ট করে অথবা কভার করে রাখে যে ফাসাটা, ডিপ ফাসাটা, সেটাকে বলা হয় ফাসালাটা। এখন এই পপলেটাল ফসার কন্টেন্ট কি কি? এখন ফাসালাটার বাইরে আবার স্কিন থাকে, সুপারফিশিয়াল ফাসা থাকে, ওটা লেখেন যে রূপটা হচ্ছে ফাসালাটা, ফাসালাটার বাইরে থাকে সুপারফিশিয়াল ফাসা, তার বাইরে থাকে হচ্ছে স্কিন। এখন এটার কন্টেন্ট কি কি? এখানে এই পপলেটিয়াল ফসাতে থাকে কমন পেরোনিয়াল নার্ভ, তারপর হচ্ছে টিবিয়াল নার্ভ, পপলেটিয়াল ভেইন, পপলেটিয়াল আর্টারি, ফ্যাট, পপলেটিয়াল লিম্ফ নোডস। এইগুলোর এই যে
এইখানে যে বর্ণনাগুলো এগুলো পড়ার দরকার নেই, জাস্ট কন্টেন্ট গুলো আপনাকে মনে রাখতে হবে যে কমন পেরোনিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ, পপলেটিয়াল ভেইন, পপলেটিয়াল আর্টারি, লিম্ফ নোডস এন্ড ফ্যাট থাকে। এখন যেটা হচ্ছে যে আমরা যে আমি পেরিফেরাল পালসের কথা বলছিলাম যে আমরা যে হ্যাঁ কেউ কিছু বলতেছেন? স্যার পপলিটিয়াল লিম্ফ নোডটা কি? আমাদের শরীরে তো লিম্ফ নোড থাকে, লিম্ফ্যাটিক সিস্টেম কি পড়াইছিলাম আপনাদেরকে? আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের ভিতরে লিম্ফ্যাটিক অর্গান থাকে, লিম্ফ নোড থাকে, লিম্ফ ভ্যাসেলগুলো যেটাকে লিম্ফ্যাটিক সার্কুলেশনের এই যে সার্কুলেশন যে একটা হচ্ছে ব্লাড সার্কুলেশন আর একটা হচ্ছে লিম্ফ্যাটিক সার্কুলেশন। এখন এই লিম্ফ্যাটিক অর্গানগুলোর ভিতরে আমাদের শরীরে অসংখ্য লিম্ফ নোড থাকে, যেটা কিছু লিম্ফ নোড থাকে শরীরের বাইরের মানে সারফেসের কাছাকাছি, আর কিছু লিম্ফ নোড থাকে হচ্ছে শরীরের অভ্যন্তরে, এবং এই লিম্ফ নোড গুলো হচ্ছে যে রোগ প্রতিরোধের অংশ হিসেবে কাজ করে। বলা হয় যে আমাদের শরীরে যখন কোনো ইনফেকশন ইনফ্লামেশন হয়, এই তখন হচ্ছে যে ইনফেকশন ইনফ্লামেশনটা যাতে ডিস্টালি অথবা ডিস্ট্যান্ট মেটাস্টাসিস অথবা স্প্রেড না করে, সেটার জন্য এই লিম্ফ নোড গুলো তখন ভূমিকা পালন করে। এই জন্য দেখবেন যে কারো শরীরে যদি কোনো ইনফেকশন ইনফ্লামেশন হয়, তার কারণে অ্যাডজাসেন্ট যে লিম্ফ নোড গুলো থাকে সেই লিম্ফ নোড গুলো তখন ইনলাস্ট হয়ে যায়, টেন্ডার হয়ে যায়। যেমন আপনার যদি কারো টনসিলাইটিস হয়, দেখবেন যে এই যে অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবলের এখানে যে লিম্ফ নোড থাকে সেটা তখন বড় হয়ে যায়, ব্যথা করে। কারো যদি গলায় কোনো ইনফেকশন হয়, স্টেনোক্লিডোমাস্টোইড মাসেলের সামনে এবং পিছনে যে সার্ভাইকাল লিম্ফ নোড থাকে সেগুলো বড় হয়ে যায়। কারো যদি আপার লিম্ফ অথবা ব্রেস্টে কোনো সমস্যা হয়, তাহলে এক্সিলারতে লিম্ফ নোড থেকে সেগুলো বড় হয়ে যায়। কারো যদি বলা যে এক্সট্রিমিটিতে যে লেগের দিকে কোনো সমস্যা থাকে, তাহলে হয়তো পপলেটিয়াল লিম্ফ নোড ইনলার্জ হতে পারে। কারো যদি থায়ে সমস্যা হয়, তাহলে দেখা যায় ইনগুইনাল লিম্ফ নোড গুলো বড় হয়ে যায়। লিম্ফ নোড হচ্ছে লিম্ফ্যাটিক স্ট্রাকচার একটা। এখন যেটা হচ্ছে এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এর ভিতরে আমি যেটা বলি সেটা একটু যে আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে পেরিফেরাল পালস গুলো অ্যাসেসমেন্ট করতে হয়। নরমালি আমরা পালস কোথায় দেখি বলেন একজন, যে নরমালি আমরা পালস কোথায় দেখি? স্যার কবজিতে। হাতে কবজিতে। মানে এইখানে দেখি যে রিজ জয়েন্টের আর্টারি, ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারি তো দেখায় না, এখানে মেইনলি হচ্ছে যে আমরা নরমালি যেটা দেখি সেটা হচ্ছে রেডিয়াল পালস দেখায়। রেডিয়াল আর্টারিতে পালসেশনটা দেখায় যে এইখানে দেখি আমরা, এই যে এইখানে দেখি যে থাম্বের এইদিকে রিস্টের জাস্ট হচ্ছে প্রক্সিমালি এখানে দেখা হয়। এটা হচ্ছে মেইনলি পালস দেখায়, কিন্তু এর বাইরে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে শরীরের যে বিশদ পেরিফেরাল পালস গুলো দেখতে হয়। এর ভিতরে রেডিয়াল পালস যেমন দেখায়, এর বাইরে ব্রাকিয়াল পালস দেখায়, এক্সিলারি পালস দেখায়, ক্যারোটিড পালস দেখায়, যেটা হচ্ছে এইখানে দেখায়, নেকে ক্যারোটিড পালস দেখা হয়। তারপর হচ্ছে লোয়ার এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে ফিমোরাল পালস দেখায়, পপলেটিয়াল পালস দেখায়, এবং আর্টারিয়া ডরসাম অফ দি ফুটের পালস, ওখানে আর্টারিয়া ডরসালিস পেডিস ওই পালস দেখায়। আবার টিবিয়ার পিছনের দিকে পোস্টেরিয়র টিবিয়াল পালস দেখায়। এই পালস গুলো দেখায়, এবং এই পালস গুলো দেখার হচ্ছে যে আমাদের যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে। এখন এই পালসেশন গুলো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি সাসপেক্ট করা হয়, তাহলে এই পালসেশন গুলো দেখায় যে পেরিফেরাল যে আর্টারি যদি ন্যারো হয়ে যায়, তাহলে এই পালসেশন গুলো আপনি ঠিক মতো পাবেন না। অনেক ক্ষেত্রে যদি যে পেরিফেরাল ভ্যাসেল যদি পুরোপুরি ব্লক হয়ে যায়, সেটা পপলেটিয়াল আর্টারির উপরে যদি ব্লক থাকে, তাহলে পপলেটিয়াল পালসেশন আপনি পাবেন না। অথবা পপলেটিয়াল আর্টারির উপরে যদি ন্যারো থাকে, তাহলে পপলেটিয়াল আর্টারির পালসেশনটা আপনি কম পাবেন। এটা নরমালি হচ্ছে যে পেশেন্টটাকে সুপাইন পজিশনে, লাইং পজিশনে শোয়ানো হয়, তারপরে নিটাকে কিছুটা ফ্লেক্স করে এই পালসেশনটা দেখায়। অথবা পেশেন্ট যদি বসে থাকে, তাহলে সাধারণত চেয়ারে বসে থাকলেও এটাও দেখা যায়, অথবা বিছানায় শুয়ে সুপাইন পজিশনে পেশেন্ট তখন নিটাকে ফ্লেক্স করে জাস্ট আপনি দুই হাত দিয়ে পপলেটাল ফসার মাঝখানে আপনি ধরলেই এই পালসটা বুঝতে পারবেন। আমি কি বললাম বোঝা গেল?
তারপরে এখানে একটা ক্লিনিক্যাল কন্ডিশনে যে ব্যাকার সিস্ট, এই সিস্টের কথা তো সবাই জানেন যে অনেকেরই সিস্ট হয় শরীরে, কিন্তু সিস্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার জন্য ঝুঁকিপূর্ণ না, কারণ এটা হচ্ছে একটা যে বা একটা কন্টেন্ট যে ফ্লুইড লাইক সাবস্টেন্স একটা মেমব্রেন দিয়ে আবৃত থাকে, একটা কন্টেন্ট থাকে, সেটা হচ্ছে সিস্ট। এখন এই সিস্ট গুলো হচ্ছে যখন ইনফেক্টেড হয় তখন সমস্যা তৈরি করে। নরমালি নি জয়েন্টে ক্ষেত্রে যেটা হয় অনেকেরই ব্যাকার সিস্ট হয়, বিশেষত যাদের নি জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস নামে যে কন্ডিশনটা হয়, এই ধরনের পেশেন্টদের অনেকেরই এই ব্যাকার সিস্টটা দেখা যায়, যেটা হচ্ছে যে নি জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই সাইনোভিয়াল ফ্লুইডটা পপলিটাল ফসার এখানে স্যাকের মতো একটা তৈরি হয়, সেই স্যাকের ভিতরে এসে এই সাইনোভিয়াল ফ্লুইডটা এসে জমা হতে থাকে এবং ওখানে সিস্ট তৈরি করে, যেটাকে বলা হয় ব্যাকার সিস্ট। এবং এই সিস্ট অনেক সময় ইনফেক্টেড হয়, তখন অনেক পেশেন্টের তীব্র ব্যথা হয়, তখন এই সিস্টটাকে অনেক সময় কেটে ফেলতে হয়। নর্মালি এই সিস্টটা অনেক বড় জটিলতা তৈরি করে না, অনেক ক্ষেত্রে যদি খুব বড় সিস্ট না থাকে সিস্টটা অনেক সময় ডিসঅ্যাপিয়ার করে যায়। কি বললাম, বোঝা গেল? জি স্যার। আর আমি আরেকটা কথা ফিমোরাল ট্রায়াঙ্গেল ফিমোরাল আর্টারির কথার সময় আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই, যে আপনাদেরকে বলি যে নরমালি আমরা যখন পালস দেখাই, নিয়ম হচ্ছে যে আপনাকে দুই হাতের পালস একই সাথে দেখতে হয়, যে রেডিয়াল এবং দুই রেডিয়াল পালস একই সাথে দেখা হয়, এটাকে বলা হয় রেডিয়াল পালস। দুইটা রেডিয়াল পালসের কোনো বলা হয় যে কোনো পরিবর্তন আছে কিনা, যে দুইটা পালস কি সিনক্রোনাস কিনা, একই সাথে পালসেশন হচ্ছে কিনা, সেটা যেমন দেখায় সেটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে রেডিও ফিমোরাল পালস দেখায় একই সাথে, যে রেডিয়াল একই হাতে দেখা যায় রেডিয়াল পালস এবং ফিমোরাল পালস একই সাথে দেখা হয়। এটার কারণ হচ্ছে কিছু কিছু পেশেন্টের দেখা যায় কোয়াক্টেশন অফ অ্যাওর্টা নামে একটা কন্ডিশন আছে, অ্যাওর্টা যে ন্যারোইং হয়ে যায়, তখন হচ্ছে যে রেডিয়াল পালসের সাথে ফিমোরাল পালসের ডিলে হয়, সেটাকে বলা হয় রেডিও ফিমোরাল ডিলে, যেটা যদি কারো থাকে তাহলে ধারণা নেওয়া হয় তার কোয়াক্টেশন অফ অ্যাওর্টা আছে। আমি কি বললাম, ক্লিয়ার? জি স্যার। এখন আমি আপনাকে একটা প্রশ্ন বলি, যে মনে জি আছে স্যার। কিনা যে আপনার যে আপার এক্সট্রিমিটিতে যে ব্লাড সাপ্লাই হয়, সেইটা যে রক্তনালী দিয়ে হয়, সেই রক্তনালীর নাম কি? মানে মেইন যে রক্তনালী থেকে তারপরে তো শাখা প্রশাখা বের হয়, সেই রক্তনালীটার নাম কি? আপার এক্সট্রিমিটিতে যে ব্লাড সাপ্লাই হয় যে রক্তনালী দিয়ে, মনে আছে? যে আর্টস অফ দ্য অ্যাওর্টা থেকে কতগুলো রক্তনালী বের হয়, এটা বলছিলাম আমি যতটুকু মনে আছে। আর্টস অফ দ্য অ্যাওর্টা থেকে ব্র্যাকিওসেফালিক ট্যাঙ্ক রাইট সাইডে, আর লেফট সাইডে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি বের হয়। লেফট সাবক্লেভিয়ান আর্টারি লেফট আপার এক্সট্রিমিটিকে সাপ্লাই দেয়। আর ব্র্যাকিওসেফালিক ট্যাঙ্ক দুইটা ডিভিশন হয়, রাইট সাবক্লেভিয়ান আর্টারি আর রাইট কমন ক্যারোটিড আর্টারি। রাইট সাবক্লেভিয়ান আর্টারি হচ্ছে রাইট আপার এক্সট্রিমিটিকে সাপ্লাই দেয়। এখন আমি বললাম যে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা হলে রেডিও ফিমোরাল ডিলে হবে, যে রেডিয়াল পালসের পরে আপনি ফিমোরাল পালসটা অনুভব করতে পারবেন। এইটা কোয়াক্টেশনটা হয় হচ্ছে, ন্যারোইংটা হয় হচ্ছে যেখানে সাবক্লেভিয়ান আর্টারিটা উৎপত্তি হয় লেফট সাইডে, তার ডিস্টালি হয় হচ্ছে এই ন্যারোইংটা, যার কারণে আপনি ফিমোরাল পালসেশনটা ডিলে পাবেন। ক্লিয়ার? জি স্যার। এগুলো কিন্তু পরীক্ষাতে ধরে, যারা ভালো করতে থাকে তাদেরকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে, এবং এগুলো ধরবে না এরকম কোনো কারণ, শুধুমাত্র অ্যানাটমিক্যাল সাথে কিছু কিছু ক্লিনিক্যাল বলা হয় যে যে ইম্পর্টেন্স আছে সেগুলো অনেক সময় যারা ভালো করে তাদেরকে কিন্তু ধরা হয়। এরপর হচ্ছে ফাসালাটা। ফাসালাটার সাথে আবার আরেকটা টেনসর ফাসালাটা একটা পড়ছিলেন, যেটা হচ্ছে যে টেনসর ফাসালাটা হচ্ছে একটা মাসেল, আর ফাসালাটা হচ্ছে ডিপ ফাসা, দুইটার ভিতর পার্থক্য আছে। ফাসালাটা হচ্ছে হিপের যে মাসেল গুলো ছিল তার ভিতরে একটা মাসেলের নাম ছিল গ্লুটিয়াল, যে রিজনে যে মাসেল গুলো ছিল সেখানে একটা মাসেল ছিল টেনসর ফাসালাটা। আর এখানে হচ্ছে ফাসালাটা হচ্ছে, এটা হচ্ছে ডিপ ফাসা, যেটা থাইয়ে
থাকে সেইটার স্পেশালাইজড নাম হচ্ছে ফাসালাটা। এখন ফাসা তো পড়ানো হয়েছিল আপনাদেরকে, ফাসা পড়ানো হয়েছিল না? জি স্যার। ফাসা কি পড়াইছিলাম আমি? জি স্যার। এন্ড ফাসা তো মনে আছে, ফাসা এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু স্ট্রাকচার। যে ফাসা ইজ প্রাইমারিলি a collagenous connective tissue fiber that forms sheets or bands beneath the skin to attach, stabilize, enclose and separate muscle and other internal organs. এটা কানেকটিভ টিস্যু স্ট্রাকচার যেটা স্কিনের নিচে থাকে, যেগুলোর মেইন কাজ হচ্ছে যে সাধারণত যে স্কিনের নিচে যে সুপারফিশিয়াল ফাসা থাকে, তারপরে ডিপ ফাসা থাকে, তার নিচে মাসেল এবং অন্যান্য স্ট্রাকচার গুলো থাকে। সেই মাসেল স্কিনকে অন্য স্ট্রাকচারের সাথে অ্যাটাচ করা এবং আন্ডারলাইং যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলোকে ইনক্লোজ করা, কভার করা এবং স্টেবিলাইজ করার ক্ষেত্রে ফাসা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ফাসাগুলোর ক্লাসিফিকেশন বলা হয়েছিল, ফাসার ভিতর সুপারফিশিয়াল ফাসা ছিল, তারপর ডিপ ফাসা, তারপর হচ্ছে ভিসেরাল ফাসা। এখন ডিপ ফাসা, এখন ফাসালাটা যেটা বলা হচ্ছে, ফাসালাটা ইজ দ্য ডিপ ফাসা অফ দি থাই। ইট ইজ স্পেশালি স্ট্রং ইনভেস্টিং দ্য থাই লাইক অ্যান ইলাস্টিক স্টকিং। যেটা হচ্ছে যে থাইয়ের যে ফাসা থাকে, থাইয়ের বাইরে সবচেয়ে বাইরে থেকে থাকে তো স্কিন, তারপরে থাকে হচ্ছে সুপারফিশিয়াল ফাসা অথবা সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে থাকে হচ্ছে ডিপ ফাসা, সেইটাকে বলা হচ্ছে ফাসালাটা। এবং এই ফাসালাটা encloses the muscle and forms the outer limit of the fascial compartment of the thigh. That is, it limits the outward expansion of the contracting muscle, making muscular contraction more efficient in compressing vein to push blood towards the heart. Although the fascia lata encloses the thigh muscle and form the outer limit, it is internally separated by intermuscular septa. এখন ফাসা লাটা থেকে আপনার যে থাইয়ের যে কম্পার্টমেন্ট গুলোর কথা বলা হয়েছিল, যে থাইয়ের যে কম্পার্টমেন্ট গুলো ভাগ করা হয় তার মাঝখানে ছিল ইন্টারমাসকুলার সেপ্টাম। এই ইন্টারমাসকুলার সেপ্টামও কিন্তু ডিপ ফাসা দিয়ে হয়। আমি কি বললাম, বোঝা গেল? জি স্যার। কারণ ফাসা লাটা থেকে মাসেল গুলোর ভিতরের দিকে যে এক্সটেনশন হয় সেইগুলোই হচ্ছে ইন্টারমাসকুলার সেপ্টাম, এবং সেইগুলো হচ্ছে ফাসা লাটা থেকেই সেগুলো এক্সটেন্ডেড হয় আলটিমেটলি। তাহলে হচ্ছে ফাসা লাটা এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচার বলা হয় থাইয়ের জন্য। দ্য ফাসা লাটা ইজ অ্যান ইনভেস্টমেন্ট ফর দ্য হোল থাই। It is substantial because it encloses the large thigh muscle, especially laterally, where it is thickened and strengthened by additional reinforcing longitudinal fibers to form the iliotibial tract. এটা একটু মনে রাখতে হবে যে ফাসা লাটা ল্যাটারাল সাইডে যে নামকরণ করা হয় সেটাকে বলা হয় ইলিওটিবিয়াল ট্রাক্ট, কারণ এখানে ফাসা লাটাটা অনেক ঠিক থাকে এবং এখানে এডিশনালি যে লংগিটিউডিনাল উপরে যে মাসল থাকে সেই মাসলের লংগিটিউডিনাল ফাইবারটা এইটার সাথে যুক্ত হয় এবং যে মিলে যে স্ট্রাকচারটা তৈরি করে সেটাকে বলা হয় ইলিওটিবিয়াল ট্রাক্ট। এইটা হচ্ছে ইলিওটিবিয়াল ট্রাক্ট এবং নাম হচ্ছে ইলিওটিবিয়াল ট্রাক্ট, যেটা ইলিয়াক ক্রেস্ট থেকে উৎপত্তি হয় এবং টিবিয়াতে ইনসারশন নেয়, এই জন্য নাম হচ্ছে ইলিওটিবিয়াল ট্রাক্ট। এবং অনেকেই দেখবেন যে আমাদের ল্যাটারাল সাইড অফ দি থাই অনেক সময় ব্যথার সমস্যা হয়। সেটার একটা বড় কারণ হচ্ছে এই ইলিওটিবিয়াল ট্রাক্টটা যখন ক্ষতিগ্রস্ত হয়, ট্রমাটাইজড হয় অথবা ইনফ্লামড হয়, তখন কিন্তু অনেকে ল্যাটারাল সাইড অফ দি থাইয়ে অনেক ধরনের অস্বস্তি তৈরি করে। এখন iliotibial tract হচ্ছে that broadband fibers is a shared aponeurosis of the tensor fascia lata, যেটা মাসেল বলা হচ্ছে উপরের দিকে গ্লুটিয়াল রিজনে যে মাসেল থাকে টেনসর fascia lata, সেই fascia lata গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল এবং ইলিওটিবিয়াল যে ওই যে টেনসর fascia lata সেইগুলো মিলেই হচ্ছে এই iliotibial tract-টা তৈরি হয়। The iliotibial tract extends from the iliac tubercle to the anterior lateral tubercle of the tibia.
কারণ ফাসা লাটা তারপরে ইন্টারমাসকুলার সেপ্টাম যে থাকে সেগুলো দিয়ে মাসেল গুলোকে তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়, সেগুলো আগেই বলা হয়েছে, ইন্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, সেগুলো তো আগেই বলা হয়েছিল। এখন এইখানে একটা জিনিস, এই জায়গায় এই যে নীল যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফাসা লাটা, এটা পুরা থাইকেই ইনক্লোজ করে থাকে এবং উপরের দিকে একটা ওপেনিং থাকে, এটা হচ্ছে যে ওপেনিংটা সেফানাস ওপেনিং বলা হয়। এটা একটু মনে রাখতে হবে নামটা। The fascia lata is especially marked by an important opening or hiatus called the Cephalus opening. এবং সেফানাস ভেইনের নাম শুনছেন, গ্রেট সেফানাস ভেইন অথবা লং সেফানাস ভেইনের নাম হয়তো অনেকেই শুনছেন। যে সেফানাস ভেইনটা হচ্ছে যে কার্ডিয়াক, যে যাদের ওপেন হার্ট সার্জারি অথবা বলা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করা হয়, সেই গ্রাফটিং এর জন্য যে ভ্যাসেলটা নেওয়া হয় সেই ভ্যাসেলটা হচ্ছে গ্রেট সেফানাস ভেইনটা অথবা লং সেফানাস ভেইনটা নেওয়া হয়। এখন এই সেফানাস ওপেনিং এখানে হচ্ছে যে the great saphenous vein traverses the fascia lata through the opening. The saphenous vein in the fascia lata is approximately 3.75 cm in length and 2.5 cm in breadth. Its long axis is vertical. Its medial margin is is smooth but superior. তারপর lateral and inferior marginটা হচ্ছে crescentic shape থাকে। Saphenous opening is inferior to the medial part of the inguinal ligament, approximately 4 cm infralateral to the pubic tubercle. এই anatomical landmark-এর কথাটা একটু মনে রাখতে হবে যে saphenous vein-টা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন। এটা pubic tubercle থেকে এটা 4 সেন্টিমিটার ইনফিরিয়র এবং ল্যাটারাল সাইডে থাকে এবং এটা মিডিয়াল inferior to the medial part of the inguinal ligament এ থাকে। এখানে ফাসা লাটার অ্যাটাচমেন্ট কি থাকে, উপরের দিকে কোন স্ট্রাকচারের সাথে অ্যাটাচ থাকে, নিচের দিকে কোন স্ট্রাকচারের সাথে এই ফাসা লাটারটা অ্যাটাচ থাকে। সময় মানে 1 মিনিটের কম আছে, আমি বের হয়ে আবার ঢুকতেছি। স্ট্রাকচারের সাথে অ্যাটাচ থেকে নিচের দিকে কোন স্ট্রাকচার, সুপিরিয়রলি দ্য ফাসা লাটা অ্যাটাচেস and is continuous with the inguinal ligament, pubic arch, body of the pubis, pubic tubercle anteriorly. এটা সবগুলো pubic arch, body of the pubis, pubic tubercle সবগুলোই হচ্ছে হিপ বোনের অংশ, যেগুলো হিপ বোনটা যেটা নিচের দিকে এবং সামনের দিকে যে অংশটা থাকে সেই মিডিয়াল সাইডে যে পার্টগুলো থাকে সেই পার্টগুলো এটা, আর উপরের দিকে তো ইনগুইনাল লিগামেন্ট থাকে মাঝখানে। তারপর the membranous layer of subcutaneous tissue or superficial fascia of the inferior abdominal wall. Abdominal wall-এ যে ফাসা থাকে সেই ফাসার সাথে এটা
কন্টিনিউশন থাকে। তারপর ইলিয়াক ক্রেস্ট, ল্যাটারালি এন্ড পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট তো হিপ বোনের অংশ। তারপর স্যাক্রাম, কক্সিস, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট এন্ড ইসচিয়াল টিউবারসিটি, ইসচিওপিউবিক রেমাস পোস্টেরিয়রলি এন্ড মিডিয়ালি। তার মানে ফাশাল আটাটা অনেকগুলো স্ট্রাকচারের সাথে উপরের দিকে অ্যাটাচ থাকে। আর ইনফিরিয়রলি এই ফাশাল আটাটা অ্যাটাচ থাকে, the fascial atta is attached to the exposed part of the bones around the knee. The condyles of the femur and tibia, the head of the fibula and the sides of the patella. The fascial atta is also attached to the deep fascia of the leg inferior to the knee joint. The deep fascia of the leg is called crural fascia. The crural fascia is a continuation of the fascial atta. তাহলে নিচের দিকে এটা হচ্ছে যে ফিমার, টিবিয়া, হেড অফ দি ফিবুলা এবং সাইডস অফ দি প্যাটেলাতে অ্যাটাচ থাকে, এবং নিচের দিকে যে লেগের যে ফাশা থাকে ক্রুরাল ফাশা, সেটার সাথে কন্টিনিউশন হয়। And fascial atta nerve supply কি? The deep fascia are very sensitive and as a general rule its nerve supply is that of the overlying skin. যে সাধারণত ফাশাল আটা যেখানে যে এরিয়াতে থাকে সেই এরিয়ার উপরের দিকে স্কিন যে নার্ভ দিয়ে সাপ্লাই হয়, ফাশাল আটাটা সেই নার্ভ দিয়ে সাপ্লাই হবে। এন্ড ফাশাল আটা যে নার্ভ দিয়ে এগুলো দিয়ে সাপ্লাই, সেটা আছে ইলিও-ইনগুইনাল নার্ভ, femoral branch of the genitofemoral nerve, medial, intermediate and lateral femoral cutaneous nerve, cutaneous branch of the obturator nerve. এই নার্ভগুলোর নাম তো পড়ছেন, কোথায় পড়ছেন মনে আছে? যে জেনিটোফিমোরাল নার্ভ, ইলিও-ইনগুইনাল নার্ভ, ফিমোরাল নার্ভ, এই নার্ভগুলো কোন প্লেক্সাসের ভিতরে পড়ছিলেন? Sir, brachial. ব্র্যাকিয়াল প্লেক্সাসে। তাহলে ব্র্যাকিয়াল প্লেক্সাস তো আপার এক্সট্রিমিটিকে সাপ্লাই দেয়, তাহলে স্যার স্যাক্রাল প্লেক্সাস স্যার। কোনটা? স্যাক্রাল। স্যাক্রাল প্লেক্সাস না, মনে হয় এটা বলছিলেন যে লাম্বার প্লেক্সাস এবং কিছু অংশ হচ্ছে স্যাক্রাল। মেইনলি হচ্ছে লাম্বার প্লেক্সাস থেকে হচ্ছে ইলিও-ইনগুইনাল নার্ভ, তারপর জেনিটোফিমোরাল নার্ভ, এগুলো হচ্ছে যে মেইনলি হচ্ছে যে লাম্বার প্লেক্সাস থেকে আসে। Blood supply to the fascial atta is pierced by the superficial iliac circumflex artery, superficial epigastric artery, superficial external pudendal artery। এই আর্টারি গুলো দিয়ে হচ্ছে সাপ্লাই হয় হচ্ছে তারপর ভেনাস ড্রেনেজ হচ্ছে আর্টারি গুলোর সাথে অ্যাকম্পানিং ভেইন যেগুলো থাকে সেইগুলো দিয়ে হচ্ছে ভেনাস ড্রেনেজ হয়, এবং আলটিমেটলি ভেইন গুলো দিয়ে এই ভেনাস ব্লাড গুলো আলটিমেটলি যায় হচ্ছে গ্রেট সেফানাস ভেইন হয়ে, তারপর এটা উপরের দিকে চলে যায়। লিম্ফ্যাটিক ড্রেনেজ যেটা হচ্ছে যে এখানে ফাশাল আটা, যে the lymphatic drainage of the fascial atta is by lymph vessel which empty in the vertical groups of lymph nodes lying lateral to the termination of the long saphenous vein অথবা great saphenous vein। এইগুলোতে হচ্ছে এই ভার্টিক্যাল যে এখানে তিনটা গ্রুপের সুপারফিশিয়াল লিম্ফ নোড থাকে, ইনগুইনাল, হাইয়ে, ল্যাটারাল, মিডিয়াল এবং ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল এখানে যে ফাশাল আটা যে লিম্ফ্যাটিক ড্রেনেজ হয়েছে ভার্টিক্যাল গ্রুপ অফ লিম্ফ নোডে। এখানে ফাশাল আটার ইম্পর্টেন্স কি? ফাশাল আটা যেমন বলা হয় যে বিভিন্ন রোগের ক্ষেত্রে, ইনফেকশন, ইনফ্লামেশনের ক্ষেত্রে, ট্রমার ক্ষেত্রে এটা ক্ষতিগ্রস্ত হলে আপনার এটার উপসর্গগুলো তখন আপনি বুঝতে পারবেন। তারপর বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির সময় অনেক সময় ফাশাল আটা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন পাবেন। কিন্তু এখানে ফাশাল আটার যে সার্জিক্যাল কিছু ইম্পর্টেন্স আছে, যে ট্রান্সপ্লান্টেশন, যে fascial atta has been reported to be a major source of fascia used for reconstruction surgery. For example, is the management of ptosis of upper eyelid. Fascial atta বিভিন্ন ক্ষেত্রে এটা হচ্ছে যে রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, যে রিকনস্ট্রাকশন সার্জারি অথবা যেটাকে বলা হয় প্লাস্টিক সার্জারি, সেসব ক্ষেত্রে কিন্তু অনেক এরিয়াতে ফাশাল আটাটাকে ইউজ করা হয়, এখান থেকে কেটে নিয়ে তারপর ওই এরিয়াতে এটা যুক্ত করা হয়। এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে টোসিস।
এই কন্ডিশনটা হচ্ছে যে ড্রপিং অফ দি আইলিড, যে আপার আইলিডটা যখন ড্রপ করে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় যে টোসিস। এই ধরনের কন্ডিশনের পেশেন্টদের সার্জারি করার সময় ফাসালাটাকে এখানে ফাসালাটা কেটে এখানে যুক্ত করে দেওয়া হয় এইটার চিকিৎসার অংশ হিসাবে। তারপর ফাসালাটা আপনার অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, যে পায়ের বিভিন্ন ধরনের রিকনস্ট্রাকশন সার্জারির ক্ষেত্রে ফাসালাটা ইউজ করা হয়। তারপরে যে ফেসিওটমি, এটার কথা আমি এর আগে বলছিলাম যে যে আপনার যে কম্পার্টমেন্ট গুলো আছে, যে বিশেষত কম্পার্টমেন্ট গুলোর ভিতরে যে মাসেল থাকে, ভ্যাসেল থাকে, সেগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, বিষয়টা ট্রমাটাইজড হয়, তাহলে ওখানে দেখা যায় যে যে যেমন ভ্যাসেল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভ্যাসেল গুলো থেকে ব্লিডিং হবে, সেই ব্লিডিং এর কারণে ওখানে ব্লাড গুলো জমা হবে, তখন ভিতরের স্ট্রাকচার গুলো কম্প্রেস হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রমা হলে ভিতরে যে কম্পার্টমেন্টের ভিতরে ফ্লুইড কালেকশন হয়, ভিতরে কম্পার্টমেন্টের প্রেসার বেড়ে যায়, তখন হচ্ছে যে ভিতরে যে স্ট্রাকচার গুলো থাকে সেগুলো কম্প্রেসড হওয়া শুরু করে, মাসেল গুলো ইসকেমিক নেক্রোসিস হওয়া শুরু করে। সেই ধরনের কন্ডিশন থেকে ওভারকাম করার জন্য অনেক সময় ফেসিওটমি করা হয়, যে ওখানে যে ফাঁসাগুলো দিয়ে ইন্টারমাসকুলার যে সেপটা থাকে অথবা যে ডিপ থাকে সেইটাকে কেটে দেওয়া হয়, যাতে ওই কম্পার্টমেন্টটা প্রেসারটা কমে যায়, তখন ওই স্ট্রাকচার গুলো সার্ভাইভ করতে পারে। আমি কি বললাম বুঝা গেল তো? জি স্যার। এবং স্যার এটা আরেকটু বলুন। ফেসিওটমি এইটা মেইনলি করা হয় যে কম্পার্টমেন্টাল সিনড্রোম নামে একটা কন্ডিশন হয়, যে আপনার যে থাই লেগ যেখানে এই ধরনের যে কম্পার্টমেন্ট থাকে, যে ইন্টারমাসকুলার সেপ্টাম দিয়ে কম্পার্টমেন্ট তৈরি হয়, যে কম্পার্টমেন্ট গুলোতে মাসেল ভ্যাসেল গুলো থাকে, এটা মেইনলি হচ্ছে ট্রমার কারণে বেশি হয়। ট্রমার কারণে যেটা হয় যে কম্পার্টমেন্ট গুলোর ভিতরে যে ভ্যাসেল গুলো থাকে সেই ভ্যাসেল গুলো ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় গুলো রাপচার হয়ে যায়, তো ওখান থেকে ব্লাড গুলো বের হয়ে কম্পার্টমেন্টের ভিতর জমা হতে থাকে, তখন কম্পার্টমেন্টের প্রেসারটা বেড়ে যেতে থাকে, তখন কম্পার্টমেন্টের ভিতরে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলো কম্প্রোমাইজড হয়। সবচেয়ে বেশি ঝুঁকির ভিতরে থাকে হচ্ছে মাসেল গুলো তখন যে যে কম্প্রেসড হওয়ার থাকলে তখন মাসেল গুলো ইসকেমিয়া ডেভেলপ করে নেক্রোসিস হতে পারে। আবার অনেক সময় মাসেলে আপনি ট্রমার কারণে আপনার ভ্যাসেল গুলো ইনট্যাক্ট থাকলো, কিন্তু মাসেল গুলো ট্রমার কারণে দেখা যায় যে ইনফ্লামেশনের যে প্রসেস গুলো তখন শুরু হয়, তখন ওই কম্পার্টমেন্টের ভিতরে ইনফ্লামেশনের কারণে কি হয়, ইনফ্লামেশনের কারণে ওখানে সোয়েলিং হতে থাকে, ইডিমা ডেভেলপ করে, তখন দেখা যায় ফেসিয়াল কম্পার্টমেন্টে ওই কম্পার্টমেন্ট গুলোর প্রেসার বেড়ে যেতে থাকে। এই তখন সেই কন্ডিশনটাকে কম্পার্টমেন্টাল সিনড্রোম বলে। এখন এই কম্পার্টমেন্টাল সিনড্রোমের মেইন চিকিৎসা, প্রথম চিকিৎসা হচ্ছে আপনাকে ফেসিওটমিকে, ওখানে যে ফাসা দিয়ে এই মাসেল গুলো বাউন্ডেড ছিল, আলাদাভাবে ডিভাইড ছিল, ভাগ ছিল, সেই ফাসাটাকে কেটে দিতে হয়, তাহলে প্রেসারটা রিলিজ হয়ে গেলে তখন মাসেল গুলো সার্ভাইভ করতে পারে। আর ফেসিওটমি হচ্ছে একটাই, যদি কম্পার্টমেন্টাল সিনড্রোম, সিভিয়ার কম্পার্টমেন্টাল সিনড্রোম ডেভেলপ করে তাহলে অনেক ক্ষেত্রে অ্যাম্পুটেশন করতে হয়, কিন্তু খুব তাড়াতাড়ি যদি আপনি কম্পার্টমেন্টাল সিনড্রোমটা ডিটেক্ট করতে পারেন, আপনি যদি খুব তাড়াতাড়ি ফেসিওটমি করে দিতে পারেন, ফাসাটা কেটে দিতে পারেন, তাহলে প্রেসারটা রিলিজ হয়ে গেলে ওই স্ট্রাকচার গুলো নিরাপদ হয়ে গেলে তখন হচ্ছে যে আপনি অ্যাম্পুটেশন করা দরকার হয় না সেই ক্ষেত্রে। কিন্তু এই ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে হয়, এবং এই সব ক্ষেত্রে দেখা যায় বিশেষত ব্লান্ট ট্রমা বলা হয়, যে যেখানে ভোঁতা কোনো কিছু দিয়ে আপনার এই থাই লেগ এই ধরনের স্ট্রাকচার গুলোতে আঘাত করা হয়, অথবা লম্বা সময় ধরে আপনি বলা হয় যে যে আপনার ওই বডি পার্টটা যদি কম্প্রেস থেকে যে দেখা যায় যে অনেক সময় বিল্ডিং ধসে অথবা কোনো একটা স্ট্রাকচারের ভিতরে যদি আপনার ওই দুইটা পা, ওই পাটা অথবা ওই অংশটা আটকে যায়, তাহলে তখন কম্পার্টমেন্টাল সিনড্রোম ডেভেলপ করতে পারে, যেটার কারণে হচ্ছে যে অনেক সময় আপনাকে অ্যাম্পুটেশন করারও দরকার হতে পারে। আমি এর আগের দিন রানা প্লাজার এই বলছিলাম যে রানা প্লাজায় অনেক পেশেন্ট ছিল যাদের এই কম্পার্টমেন্টাল সিনড্রোম ছিল, যাদের কারণে অনেক ক্ষেত্রে অনেকের এই অ্যাম্পুটেশন করতে হয়েছে, যেহেতু অনেকেই হচ্ছে লম্বা সময় ধরে এই যে ওখানে চাপা পড়েছিল, যার কারণে দেখা যায় যে তাদের কম্পার্টমেন্টাল সিনড্রোম এত সিভিয়ার ছিল, অনেক পেশেন্টকে পরবর্তীকালে অ্যাম্পুটেশন করে ফেলতে হয়েছে। আর কোনো কোশ্চেন আছে নাকি? স্যার এগুলো যখন শর্ট নোটে আসে তখন আমরা কি কি লিখবো? ফাসালাটা শর্ট নোটে আসলে তো ফাসালাটা এখানে যে আপনাকে এখানে ডেফিনেশনটা দিতে হবে, এখানে তো অনেক কিছু ফাসা সম্পর্কে বলে, ফাসার সম্পর্কে তো তার বলার দরকার নেই, আপনি ফাসালাটার ডেফিনেশনটা দিবেন, ফাসালাটা
যে লোকেশনটা কি করে, ফাসলাটা কি কাজটা করতেছে এখানে, তারপর ফাসলাটার অ্যাটাচমেন্টটা দিবেন, ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই এটা দিবেন। আর স্যার পপলিটিয়াল ফসা আর পপলেটিয়াল ফসার ক্ষেত্রে শর্ট নোটের ক্ষেত্রে যে পপলেটিয়াল ফসার লোকেশন কোথায়, ডেফিনেশন, লোকেশন, বাউন্ডারি, কন্টেন্ট এগুলো দিবেন। আর যদি সময় থাকে তাহলে হয়তো ক্লিনিক্যাল এগুলো দিতে পারেন, যদি সময় না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ওকে স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। তাহলে আমি বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।